আসসালামু আলাইকুম। আমার সকল ছাত্রদেরকে বলতেছি, তোমরা সবাই গণিতে খুব ভয় পাও। গণিত আসলে কোনো কঠিন বিষয় না। গণিত খুব ইজি একটা বিষয়। তো যারা গণিতটাকে ইজি বলে মনে করো তাদের জন্যই গণিত। আর যারা গণিতটাকে কঠিন বলে মনে করো তাদের জন্য আসলে গণিত না। তো আমরা চাই প্রত্যেকে গণিতকে ভালোভাবে সহজভাবে বুঝুক। গণিত যদি তোমরা কঠিন ভাবেই বুঝতে চাও তাহলে তো আসলে গণিত মাথায় ঢুকবে না। আমরা যদি কোনো বিষয় নিয়ে ভয় পাই তাহলে ওই ওই কাজটা কিন্তু আমাদের করা হয় না। আর যদি বিষয়টাকে আমরা ভয় না পেয়ে সহজ ভাবে মনে করি তাহলে দেখা যায় কাজগুলো আমাদের গণিতকে যদি তুমি সহজ মনে করো, ওই গণিতের পেছনে তুমি সময় দাও তাহলে অবশ্যই পারবা। গণিত প্র্যাকটিসের বিষয়। গণিত আসলে একদিন দুই দিন দুই একবার করে চলে গেলে হবে না, গণিতের পিছনে লেগে থাকতে হবে। লেগে থাকো, পারবা। তুমি যদি প্রতিদিন এক ঘন্টা করে সময় দাও গণিতের পেছনে, তোমার মাসে 30 দিন তোমার সময় হয়, তো তুমি একটা চ্যাপ্টার নিয়ে তুমি এক সপ্তাহ টানার চেষ্টা করো। গণিত সম্পূর্ণ তুমি এক সপ্তাহের মধ্যে ওই একটা চ্যাপ্টার হয়তো তুমি কমপ্লিট করতে পারবা না, কিন্তু তোমার মধ্যে ওইখান থেকে মিনিমাম 30% বা 40% তোমার মাথায় ঢুকে যাবে। আর এই মাথায় ঢোকানোর জন্য তোমার কি প্রয়োজন? ওই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার ধারণা প্রয়োজন। ইভেন ওই চ্যাপ্টারে তোমার কি দিয়ে আগানো যাবে সেই জিনিসগুলো সম্পর্কে জানা দরকার। যেমন আমি এখানে গণিতের 13.1 মানে ধারার একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই ধারার একটা অধ্যায়ে কি কি আছে? 3-4টা সূত্র আছে। 13.1 এর ধারা, এই ধারার 3-4টা সূত্র আছে। মনে রাখলে তো অঙ্ক করা একদম সহজ হয়ে যাবে। আর যদি তুমি মনে করো আমি এটা দেখি ভয় পাইছো, তাহলে হবে না। কারণ তুমি এই অঙ্কগুলোই ক্লাস 8-এও করে আসছো। ক্লাস 8-এর প্রথম অধ্যায়টাই প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নের অধ্যায়টাই এখানে ধারা হিসেবে আসছে। তো ধারা জিনিসটা কি? ধারা জিনিস বলতে আমরা এক কথায় যেটা বুঝি, ধারাবাহিকতা। ধারাবাহিকতা কোনটাকে বলে? যেমন আমরা যদি নাম্বার কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 এমন করে 10 পর্যন্ত, এটা একটা ধারাবাহিকতা। আবার যদি এটা আমরা ইভেন এবং অড এর মাধ্যমে এটা চিন্তা করি, যেমন 2 4 6 8 10, আবার এইভাবে চিন্তা করতে পারি 1 3 5 7 9। এই যে একটা ধারা, এটাই মূলত ধারা হিসেবে বলা হয়। তো এই ধারাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। তো সমান্তর ধারা কোনগুলো, গুণোত্তর ধারা কোনগুলো, এগুলো আমাদের জানা প্রয়োজন। এখন সমান্তর ধারার কথা যদি আমি বলি, ধরো 2 4 6 8 10, এইটা একটা ধারাবাহিকতা। এই টোটালটা আমরা চিন্তা করি, এটা একটা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা থেকে আমাদের কি প্রয়োজন? সমান্তর ধারা নিয়ে আলোচনা করব আমরা। তো সমান্তর ধারাটা কি? সমান্তর ধারার জিনিসটা হলো ওইটাই যেটা কিনা তোমার প্রথম পদ এবং পূর্ব পদের মধ্যে পার্থক্য তৈরি করে। আর প্রত্যেকটা ধারার প্রত্যেকটার মাঝখানের পার্থক্য হবে একই ধরনের। যেমন 2 আর 4 পার্থক্য কত? 2। 4 আর 6 পার্থক্য কত? 2। 6 আর 8 পার্থক্য কত? 2। তো আমার এটা কি বলবো? একটা সমান্তর ধারা। এর প্রত্যেকের মধ্যে পার্থক্য কত হলো? 2 2 করে। তো পয়েন্টটা তাহলে কি হবে? এখন যদি এটা আমরা সমান্তর ধারা, তো এই সমান্তর ধারা করতে গেলে আগে বুঝতে হবে আমাদের পদ বিষয়ে। যেমন এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এই পদ যদি মনে রাখতে পারি তাহলে অঙ্ক করা সহজ হয়ে যাবে। তো প্রথম পদ, প্রথম পদে কি থাকবে? 2 আছে, পরের পদে 4, পরের পদে 5। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এমন করে আমরা n সংখ্যক পদ নির্ণয় করতে পারি। তাহলে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এটাই হবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এমন করে ডট ডট অসংখ্য n সংখ্যক পদ পর্যন্ত যাওয়া যায়। তাহলে আমরা এই ধারা থেকে সহজ একটা বিষয় কি বুঝলাম? যে প্রথম হলো ধারাতে কি থাকে? আমাদের একটা পদ থাকে, তারপর থাকে কি? একটা পার্থক্য। তো যদি আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ, ধরো এখানে আমাদের একটা যদি আমি অঙ্ক করি 5 + 8 + 11 + 14, ধারাটির কোন পদ 383? তো ধারাটা কোন পদ 383? কোন বলতে তো আমরা জানি না আসলে কোনটা হতে পারে, তো ওই জন্য আমরা কোন পদটা কি ধরলাম? n ধরে নিলাম। তো ধারাটির n তম পদ সমান 383, এটা আমরা মনে করে নিলাম। তো সেই অনুসারে ধারাটার প্রথম পদ a সমান 5। তো ধারাটার প্রথম পদ a সমান 5 কোথা থেকে পেলাম আমরা? এই যে ধারা শুরুতেই আছে 5। সাধারণ অন্তর ডি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে হয় সাধারণ অন্তর বের করা যায়। তো দ্বিতীয় পদ কোনটা? আমাদের 8, আর
প্রথম পদ কোনটা 5, তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যখন বাদ দিলাম তাহলে 8 মাইনাস 5 সমান সমান 3। এখন পরবর্তীতে আমরা যদি এরকম চিন্তা করি দেখা যাবে 11 থেকে 8 বাদ দাও কত আসবে 3, আবার 14 থেকে 11 বাদ দাও কত আসবে 3। তো প্রতিবারে পার্থক্য কত করে 3 করে। তো এখন এটা একটা কি সমান্তর ধারা, তো এটা আমরা কিভাবে বুঝলাম সমান্তর ধারা, প্রতিবারে এদের মধ্যে পার্থক্য কত করে বিয়োগ করলে কত হয়েছে 3 করে, বা প্রতিবারে 3 করে পার্থক্য তৈরি হয়েছে। এই 3 করে পার্থক্য তৈরি হওয়ার কারণে আমরা বুঝতে পারলাম এটা কি যে এটা একটা সমান্তর ধারা। আর এটা আরো সহজ ভাবে কিভাবে বুঝবো, যখন বিয়োগ ফলগুলো আসবে সমান, প্রতি ক্ষেত্রে বিয়োগ ফলগুলো আসবে সমান, তো সেটাই হবে আমাদের সমান্তর ধারা। এটা মনে করি ধারাটির nতম পদ এত, কারণ একটু আগে আমরা দেখেছি যে এখানে কোন পদ জানতাম না, তো সেটাকে আমরা ধরে নিব, ধরে নিছি কি nতম পদ সমান 383। তো আমরা জানি nতম পদ সমান সমান এটা একটা সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন nতম পদের সূত্র এটা, আর এই n এর আবার একটা মান পেয়েছিলাম আমরা কোনটা 383। তাহলে দুইজনে কি একে অন্যের পরিপূরক, এই একে অন্যের পরিপূরক জিনিস যদি না থাকে তো ওই ক্ষেত্রে আমরা কি n এর মানটা বের করতে পারবো না। এখন কি করলাম, এই সূত্রটাকে আমরা এই পাশে নিলাম আর 383টা আমরা এই পাশে নিলাম। তো ওই ক্ষেত্রে দেখো এখন আমরা বের করবো কার মান, n এর মান। সবার মান দেয়া আছে, দেয়া নাই কার মান, n এর মান। তাহলে এর মান 5 এখান থেকে পেলাম, n এর মান জানি না তো যা আছে তাই, আর d এর মান আমাদের এই পার্থক্য থেকে আসছিল কত 3। এখন এই 3 দিয়ে n কে গুণ করেছি, 3 দিয়ে 1 কে গুণ করেছি, দিলে 3n মাইনাস 3। পরবর্তীতে এই 5 থেকে 3 বাদ দাও, তাহলে আসলো আমাদের 2। এখন এই 2 প্লাসের 2 ও পেশে গেলে কি হবে আমাদের মাইনাসের 2, তো 3n একার হয়ে গেছে। আর এখানে 383 থেকে 2 বাদ দেব কত আসলো 381। এখন আমার প্রয়োজন কাকে, n কে প্রয়োজন, তো এই জন্য আমরা 3 কে ওই পাশে পাঠিয়ে দেবো। যখনই গুণ থেকে গুণাকার থাকাকালীন অবস্থাতে সমান সমানের ওই পারে চলে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে, তো গুণ থাকলে ভাগ হবে। আর তো সেই ক্ষেত্রে 3 ওই পাশে গেলে 3 দিয়ে 381 কে যদি ভাগ করি তাহলে কত আসে n সমান 187। তো এই ধারাটার মধ্যে বলা ছিল কোন পদ হবে এত, তো আমরা যেহেতু পাইলাম কত 127, ওই ক্ষেত্রে বুঝলাম যে nতম পদ 127, 127তম পদ কত হবে 383। এটা এখানে লিখলাম, ধারাটির 127তম পদ কত 383। তো অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো, আর এই অঙ্কটার মধ্যে তোমরা যেই লাইনগুলোতে বুঝো নাই বা বোঝার তোমাদের আরো ইচ্ছা আছে ওই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমরা তোমাদেরকে এই জিনিসটা আরো ভালোভাবে বুঝাই দিব।